সার টেস্ট ছাড়া আপনি ঢুকাতে পারবেন না। 3টা ল্যাবে পাঠানো হয় প্রত্যেকটা কনসাইনমেন্ট, কিন্তু কীটনাশক রাজি না। মিলন, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, আজকে কি খেয়েছেন? যা খাই সবাই খাচ্ছি, যা, কারণ সবাই তো একই জিনিস খায়। হ্যাঁ, না, মানুষ ধারণা করে যে আপনি সব স্বাস্থ্যকর খাবার খান। এই প্রশ্নটা অবশ্য সবাই করে যে আপনি কি খান, আপনি কারণ কি আমি খেতেন? হ্যাঁ। যখন খাবারের যে অনিরাপদ খাবারের যে স্ট্যাটাসটা, আমাদের যে অবস্থা প্রত্যেকটা আইটেম, যেহেতু দীর্ঘদিন ছিলাম তো ফুড সেফটিতে, তা প্রতিটা খাবার, যেমন এই যে আমরা যা খাচ্ছি চাতে কি আছে সেটাও কিন্তু আমি জানি। আপনি জানেন? এবং রেকর্ড। আচ্ছা, ঠিক আছে, বলবেন আজকে। হ্যাঁ, ওটা। কিন্তু আপনি আজকে কি খেয়েছেন সেটা দিয়ে আমরা শুরু করি। এখনো নিশ্চয়ই ডিনার করেন না? না, ডিনার করিনি। কিন্তু আপনি রাতের খাবার বাদে বাকি খাবার, হ্যাঁ, বাকি খাবার খেয়েছি। আপনি কয়েকটা খাবারের নাম বলেন যেটা আপনি খেয়েছেন, আপনি জানেন যে এটা খেলে বিপদ নেই। না, বিপদ প্রত্যেকটা খাবারই আছে। তাই? কারণ মানে আমাদের সমাজে বা সমাজ ব্যবস্থা পারিবারিকভাবে আমাদের তো সকালবেলা ডিম দিয়ে শুরু হয়, তারপরে রুটি বলেন বা যেটাই খাক না কেন, পরোটা বলেন, তারপরে লাঞ্চে যেটাই আমরা সাধারণত সকালে যেটা করি, আমরা একটা ছোট্ট প্রোটিন খাই। কেউ মাছ মাংস তো দুপুরবেলা সকালে খায় না তেমন, তবে মুরগির মাংসটা অনেকেই সকালবেলা খায়, আগের দিনেরটা খায়, থেকে যায় সেটা সকালে তার কেউ মুরগি রান্না করে না। কিন্তু ডিম আমাদের অনেকেরই প্রিয় খাবার। আমাদের দেশের নাস্তায় অনেকেরই ডিম থাকে, যাদের একটু অ্যাফোর্ড করার ক্ষমতা রয়েছে। এছাড়া রুটি খেয়ে থাকে প্রায় সকলেই। গ্রাম বাংলায় অবশ্য এখনো ভাতের প্রচলন রয়েছে। আমি 3 বেলাই ভাত খাই। আপনি 3 বেলা ভাত খান? যদিও সামান্য। আচ্ছা, সামান্য। তাহলে আমরা ধরে নিচ্ছি আজকে সকালে আপনি ভাত খেয়েছেন। হ্যাঁ, ভাত খেয়েছি, ডিম খেয়েছি, ভেজিটেবল তো আছে। সরি টু সে, আমি এখানে সবচেয়ে নিরাপদ কি ছিল? আমি মানে জাতিকে বা যারা দেখছেন আমাদের ভিউয়ার্স, তাদেরকে আমি সবসময় আতঙ্কিত করে থাকি, এটা সবাই বলে, এবং সেই কারণে বলে যে আপনি কি খান। তো আমরা ধরে নিলাম কি খেয়েছি, আমি তো বললাম যে গতকালকের মুরগি ছিল। হ্যাঁ, ফাইন, ইউ আর রাইট। ডিম, ভেজিটেবল উইথ আলু, কারণ আমি আলু খুব পছন্দ করি, এবং সামান্য ভাত এবং ফ্রেশ, যেটা সবটাতেই হেভি মেটাল আছে। এবার আমাদেরকে একটু ধারণা দেন হেভি মেটাল জিনিসটা কি। আপনি যখন বলেন, লোকে ভাবে কি জানেন, যে যেই মেটালের ওজন বেশি সেই মেটালে হেভি মেটাল। তার মানে লোহা নিশ্চয়ই সবচেয়ে খারাপ। কিন্তু লোহা আমাদের কাজে লাগে। ভাই, উল্টা কিন্তু ব্যাপারটা। এতদিনে কিন্তু বুঝে গেছে সবাই। একটু বুঝাই বলেন। লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মানে সীসা। ক্যাডমিয়াম হচ্ছে যেটা ব্যাটারির মধ্যে থাকে, ক্রোমিয়ামও বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে থাকে। আর কি? মার্কারি আছে, তারপরে পারদ থাকে। হ্যাঁ, পারদ থাকে। তো এই মানে মেইনলি 5-6টা। তো এর মধ্যে আমাদের কনসার্ন হচ্ছে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। মানে সীসা, ক্যাডমিয়াম যেটা ব্যাটারির মধ্যে থাকে অনেক, আর হচ্ছে নিকেল আছে, ক্রোমিয়াম এবং নিকেল। হ্যাঁ, নিকেল আছে। তো এটা হচ্ছে বিশেষ করে পুরনো সেলফোনের যে ব্যাটারি, যেগুলো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, সেখানে প্রচুর নিকেল। ভাই, শুধু ব্যাটারির দিকে যেন না, তাহলে ডাইভার্ট হয়ে যাবে। আর কোথায় কোথায় নিকেল আর ক্যাডমিয়াম থাকে? দূষণ থেকে আসছে। এখন ধরেন আলুর মধ্যে ভয়াবহ মাত্রায় নিকেল আছে এবং ক্যাডমিয়াম আছে। আচ্ছা, চালের মধ্যে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম 3টাই আছে এবং মাত্রাতিরিক্ত। আপনি তো ডাক্তার মানুষ, আপনি ভালো করে জানেন। আমি একটা জিনিস বলি, যে ডিমের মধ্যে আছে হেভি মেটাল আছে, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম আছে। তো এখন সমস্যাটা হচ্ছে যে আমি কটা 3-4টা আইটেম খাইলাম। মুরগির মধ্যেও আছে, ব্রয়লার মুরগিতেও আছে, বাজারের খোলা। আচ্ছা, এগুলো এখন একটা জিনিস একটু বলি সবাইকে, সেটা হচ্ছে যে ডিম, মুরগি কি, তাহলে এইটা কথা আবার সবাই জিজ্ঞাসা করে, যেহেতু বাচ্চারা প্রোটিন সোর্স, যে ডিম, মুরগি কোথায় তাহলে পাবো, বা ভেজাল ফ্রি পাবো কোথায়, কিভাবে? আমি একটা উত্তরে দিই, যারা জিএমপি করে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে একেবারে মুরগির বা মানে একদম এনভায়রনমেন্ট থেকে শুরু করে পানি, তারপরে তার ফিড। মেইন সমস্যাটা হয় কিন্তু ফিড থেকে, ফিডের মধ্যেই কিন্তু এগুলো আছে, খাবার থেকে। হ্যাঁ, খাবার থেকে। মুরগি, মাছ, গরু যা খাচ্ছে সেটাই তো তার শরীরে যাচ্ছে, সেখান থেকে আবার আমাদের ইনটেক আবার আমাদের হচ্ছে। তো এখন যারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে, তাদের মুরগি এবং ডিম কিন্তু ভালো। আমি যখন ফুড সেফটিতে ছিলাম, তখন এই সমস্ত কোম্পানিগুলো তাদের চার্ট নেওয়া, তাদের ভিজিট করা এবং ল্যাব টেস্ট করা ফ্রিকোয়েন্টলি আমি করতাম। আচ্ছা, ঠিক আছে। তো একটা জিনিস খালি জিজ্ঞেস করি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে এরকম কোম্পানি আছে, কিন্তু সারা দেশে চাহিদা মেটানোর সক্ষমতা না, কোয়াইট অ্যাবসার্ড। তো তাহলে কিভাবে হবে? আচ্ছা,
এইটাই হলো বড় সমস্যা। গুড ম্যান জিএমপি করে এইরকম কোম্পানির ডিম এবং মুরগি শুধু আমরা ঢাকা শহরে পাই, বিশেষ করে চট্টগ্রামে পাই না। দুই একটাতে বোধহয় গিয়েছে, যেমন সুপার শপ দ্বারা দুই একটা মেনটেন করে, কিন্তু বাংলাদেশে আর কোথাও যায় না। তো তাহলে তো আমার 98% লোকই বা মানুষই আমরা জিএমপির আন্ডারে পড়ছি না, আমরা ভয়াবহ ভেজালের মধ্যেই আছি এই প্রোটিন সোর্সটা, এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তো তাহলে এই যে এই প্রোটিন সোর্স, বিশেষ করে অবস্থাও খারাপ। সরি, দুধ এটা একটু পরে বলি। তো চাল আর আলুতে এটা সবচেয়ে বেশি খাই আমরা প্রোটিন সোর্সের পরে। এটা কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেট, শর্করা। হ্যাঁ, তো সেখানেও চাল খাই, গম খাই, আলু খাই, তো সেখানেও আপনার হেভি মেটাল আছে। তাহলে ওই যে আপনি প্রথমে বললাম যে ব্যাটারি বলেন না, তাহলে এই দূষণটা মানুষ বুঝতে সহজ হয় যে ব্যাটারি যখন নিকেল এবং ক্যাডমিয়াম চিন্তা করবে, কোথায় দেখেছে নিকেল আর ক্যাডমিয়াম? হ্যাঁ, কোথায় দেখেছে। আচ্ছা, ব্যাটারি আসতেছে সেকেন্ড স্লটে, ফার্স্ট স্লট আসতেছে আমাদের, আমরা যেটা ফাইন্ডিংস আমাদের ছিল এখন পর্যন্ত, আমি যে যুদ্ধটা করে গিয়ে যাচ্ছি, যেমন গতকালকে আমি কৃষি সচিব মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নিজের কষ্ট করে। কোত্থেকে আসে? মেইনলি আসতেছে কীটনাশক থেকে, এবং আমাদের এই আমদানি করা কীটনাশক যেগুলো একদম নিম্নমানের। আমরা প্রথম বাংলাদেশে কীটনাশক টেস্ট করেছিলাম আমরা, আমাদের সময় যখন আমরা জাপান থেকে কীটনাশক, না চায়না ফুরাডান, আরো হ্যাঁ ওগুলো চলে গেছে, এখন মেইনলি চায়না না, মেইনলি চায়না এবং ইন্ডিয়া। তো এখন কথা হচ্ছে যে এই কীটনাশকগুলো আসতেছে একদম নিম্নমানের, ভালো মানের কীটনাশক আছে কিন্তু হেভি মেটাল ফ্রি। আমরা কীটনাশক টেস্ট করলাম, একাধিকবার টেস্ট করা হয়েছে, এবং বাংলাদেশের অন্যান্য সংস্থাও করেছে। তো এটাতে যদি হেভি মেটাল থাকে, এটা তো আমরা স্প্রে করছি, তাহলে ফসলে যাচ্ছে। ওই যে চালে কোথা থেকে আসলো, আলুতে কোথা থেকে গেল, আপনার প্রত্যেকটা শাকসবজিতে হেভি মেটাল পাওয়া গেছে, হেভি মেটাল আছে, যেই টেস্ট করুক বাংলাদেশে, সারা বাংলাদেশে। তাহলে আপনি এই যুদ্ধটা তো পরাজিত হবেন আপনি, কারণ সবখানে থাকলে আপনি দূর করবেন কোত্থেকে? তাহলে আসছি এখন, তাহলে একটা সোর্স আপনি বললেন যে কীটনাশক আর সারের মধ্যেও আছে। কি সারে? সব সারেই। এখন সারের মধ্যে আমরা যে এখানে সার বানাই সেটার মধ্যে না, সেটাতে না, যেগুলো ইম্পোর্টেড। তো এখন কথা হচ্ছে যে তারপরে আসতেছে ব্যাটারি, এরপরে আসতেছে শিল্প বর্জ্য, মানে পানি কিন্তু আমাদের শেষ, আমাদের নদী নালা খাল বিল, কারণ ওইখান থেকে ট্যানারি বর্জ্যে ক্রোমিয়াম থাকে। হ্যাঁ, সেখান থেকে ওই টেক্সটাইলের যে রঙের বর্জ্য, সেখানে প্রচুর পরিমাণে সীসা এবং এগুলো থাকে। তো তাহলে আমাদের পরিবেশটা, যেটা প্রথমে বললেন যে আমরা ব্যর্থ হব, মানে সবখানে যদি থাকে আপনি কি করে? ডেফিনেটলি। তাহলে এই প্রশ্নটা আমাকে একটু সময় দেবেন প্লিজ। তাহলে আমাদের কোনো আশা কি নেই? এটা সবাই বলে, আমাদের উপায় কি? আমাদের কোনো আশা নেই। আমরা আরো উপায় খুঁজবো, কিন্তু আমরা প্রথমে উপায়টা জানতে চেয়েছি যে চারিদিকে থাকলে আমরা তো সবাই আতঙ্কিতই হব যে সবখানে, তাহলে আমি কোথায় যাব? তাহলে একটা সোর্স আগে আমরা বন্ধ করি, সবচেয়ে বড় সোর্সটা কীটনাশক। আচ্ছা, কীটনাশক এই সোর্সটা বন্ধ করার একদম ইজিয়ার ওয়ে আছে, যেটা আমরা করেছিলাম, এবং করার পরে আমি যে শাস্তিটা পেয়েছি ফুড সেফটি অথরিটি থেকে, পরে 4টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে, অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ ছিল। কে মামলা করেছে আপনার নামে? সরকার আপনার নামে মামলা করে দিয়েছে? হ্যাঁ, সরকার মামলা করেছিল, তো সবাই জানে। ওই যে দুর্নীতি দূর করা সম্ভব বলেছিলাম, সেটা তো অন্য কেস, আমি ওদিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু এই সীসা দূর করতে গিয়ে আপনি মামলা খেয়েছেন। এই টেস্ট কেন করলাম? এই যে কীটনাশক টেস্ট করে চিঠি দেওয়া হলো কাস্টমসকে এবং এনবিআরকে, যে এখন থেকে আমদানি কীটনাশক এই হেভি মেটাল টেস্ট ছাড়া মাল খালাস করা যাবে না। এই চিঠিটা দেওয়ার পরে এটাই হলো শাস্তির একটা বড় কারণ। এবং কেন এই টেস্ট করার জন্য বলা হলো, দুর্ভাগ্যজনকভাবে একটু সবাইকে আমি বলছি জাতির উদ্দেশ্যে, বাংলাদেশে কেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কোনো কেমিক্যাল ঢুকবে পোর্ট দিয়ে উইদাউট হ্যাভিং এনি টেস্ট। কীটনাশক তো অনেক পরের কথা, কীটনাশকে কোনো টেস্টই হয় না। বাংলাদেশে কীটনাশক কোনো টেস্ট হয় না, কোনো সার্টিফিকেশন, কোনো কিছু লাগে না, পোর্টে আসে, মাল খালাস হয়ে চলে আসে ভিতরে। কেন, এটা কি চেখে দেখে যারা কাস্টমস কর্মকর্তা? তারা কি, কাস্টমসের একটা রুলস আছে, তারা যে কোনো পণ্য টেস্ট করতে পারে র্যান্ডমলি, নিজে 10%। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে ফেলে, তাদের কীটনাশক টেস্ট করার কোনো ল্যাব নেই।
আচ্ছা, কোন ল্যাব, এটা একটু জটিল তো প্রক্রিয়া। অন্য কোথাও পাঠাবে? অন্য কোথাও তারা পাঠাবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে না, কীটনাশক তার টেস্ট করার ল্যাব কাস্টমসের আছে, কোনো রেকর্ড নেই যে কোনো কীটনাশকের বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, অনেক ল্যাব আছে, কিন্তু কাস্টমসের কোনো রেকর্ড নেই কোনো কনসাইনমেন্টকে আটক করা হয়েছে হেভি মেটালের কারণে টেস্ট, এবং রেকর্ড নেই। কীটনাশকের নামে আমি পানি আনলেও নিয়ে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ আসছে। মজার বিষয় আর একটা বলি, এইটাকে যদি আপনি এমবার্গো দিতে চান, যে কীটনাশককে আপনি, ভালো কীটনাশক আছে চায়নায়, আমরা তো জানি যেরকম হয়তো অর্ডার দাম আমরা বেশি, দেব, হয়তো yes, একটু দাম বেশি। আমরা যেরকম ওটা একটু দাম বেশি পড়বে। এখন সমস্যাটা দেখেন, 100 টাকার 1 কেজি যদি আমি সাপোজ 100 টাকা মূল্যে নিম্নমানের 100 টাকা কেজি চায়না থেকে আমি কিনলাম, কিনে আমি কাস্টমসকে শুল্কায়নের জন্য আমি ওই দাম ধরলাম 600 টাকা, 500 টাকা আমার দেশের থেকে পাচার হয়ে গেল। সকল পণ্যেরই তো এইচএস কোড আছে, সেই- ওই কোড অনুযায়ী হ্যাঁ, ট্যাক্সেশন হয়। তো এখন 600 টাকা দাম ধরলাম, আমি কৃষকের কাছে আমি বিক্রি করছি 1500 টাকা। আচ্ছা, আমি যদি ভালো কীটনাশক কিনি হেভি মেটাল ফ্রি, তাহলে পড়বে, কথার কথা ধরেন ওইটা 500 টাকা কেজি, কথার কথা ধরছি 100 টাকা কেজির জায়গায় সেটা 500 টাকা কেজি। তাহলে 500 টাকা কেজি আপনার শুল্কায়নে হয়েছে, কিন্তু 100 টাকারটা 500 টাকা। আপনি 500 টাকা কেজিটা কিনে এনে 500 টাকায় শুল্কায়ন করেন, দেশের জন্য করেন, সেইটা আপনি 1500 টাকা আবার বিক্রি করেন। তাহলে ভালো জিনিসটা আমরা জাতি পাচ্ছি, কৃষকও 1500 টাকা দিয়ে ভালো কীটনাশকটাই সেক্ষেত্রে তো অল্প ব্যবহার করলেই পোকামাকড় মরবে বেশি, স্বাস্থ্যকর খাবারও পাওয়া যাবে, ইফেক্টিভ। এবং আমরা তাহলে সেটা করছেন না কেন? আমার এই পরিবেশ, সে একটা ভয়াবহ চক্র ভাই, ঘন্টার পর ঘন্টা বলতে হবে। আমি গতকালকে যে সচিব স্যারের সঙ্গে দেখা করে এসেছি, আমি কিন্তু খুব ডিসহার্টেন হয়ে ফিরে এসেছি। উনি যদিও ভালো কথা বলেছেন, কিন্তু আমি হতাশ। সচিবরা কি কোনো খারাপ কথা বলে? আপনিও তো অতিরিক্ত সচিব ছিলেন, খারাপ কথা বলতেন? সরি ভাই, সরি, ওইদিকে আমাকে টানিয়েন না প্লিজ, কারণ আমি নিজেও খুব ফেড আপ। আমলা বলতে আমি আমলাদের বিরুদ্ধে সবসময় লিখি, আমলাতন্ত্রের বিরুদ্ধে সবসময় লিখি, কারণ আমি দেখে এসেছি। আমি নিজেও আমলা বলি না, তো আমি আমলা হতে পারি নাই, ওটার আবার আলাদা অনেক কিছু আছে। ঠিক আছে, তো এখন যাই হোক, কিন্তু তাহলে এখন ওখানে যে এমবার্গো যদি দেন, আমরা বললাম যে টেস্ট করে ঢুকবে, এটা তারা মানলো না, এখন পর্যন্ত কিন্তু মানে নাই, টেস্ট ছাড়া কীটনাশক ঢোকে। আমরা সেকেন্ড অপশন দিয়েছিলাম সেই সময়, যে সাপ্লায়ার্স অর্থাৎ বিদেশে যে কনসাইনমেন্টটা পাঠাবে, টেস্ট করে certificate তারা দেবে। বলবে যে এখানে কোনো হেভি মেটাল নেই। মানেনি এই আমদানিকারক প্রায় 1 লাখ মানে মেট্রিক একটা টন ডিক্লারেশন দিবে, যদি আমরা খুঁজে পাই তখন ক্ষতিপূরণ চাইবো। প্রায় প্রত্যেকটা সার্টিফিকেশন এরকম ইম্পোর্টের সঙ্গে থাকে, কিন্তু কীটনাশকের সার্টিফিকেশন ইম্পোর্ট সরকারি তরফ থেকে করা হয়নি এবং আমদানিকারকরা এটা মানেনি। তাহলে আমাদের এই পথটাকে যদি আমরা কীটনাশক ঠিক করতে যাই, তাহলে দুইটা রাস্তা, একটা হচ্ছে টেস্ট আনার পরে প্রত্যেকটা টেস্ট করতে হবে। আচ্ছা, সার কিন্তু প্রত্যেক কনসাইনমেন্ট টেস্ট হয়। মজার ব্যাপার দেখেন, সার টেস্ট ছাড়া আপনি ঢুকাতে পারবেন না, 3টে ল্যাবে পাঠানো হয় প্রত্যেকটা কনসাইনমেন্ট, কিন্তু কীটনাশক রাজি না, কীটনাশক টেস্ট করা যাবে না। পিকুলিয়ার, ইউ ক্যান ইমাজিন, কোনো সরকার এটা ইম্পোজ করতে পারে নাই। এই যে আমি যুদ্ধ এখনো, আমি আবার বলছি, গতকাল এই কারণে আমি সচিব স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার এখন প্রয়োজন ছিল না, আমি তো অবসরপ্রাপ্ত একজন মানুষ। তো এটা একটা অদ্ভুত নিয়ম হবে না, যে এখনো হবে না। আর একটা রাস্তা বলি, হয় ওখানে এমবার্গো দেওয়া, সাইমালটেনিয়াসলি ঔষধ শিল্পের মতো আমাদের দেশে কীটনাশক যাতে উৎপাদন হয় এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত করা যায়, সে চেষ্টাও কিন্তু সরকারের আছে। মজার ব্যাপার হচ্ছে, কীটনাশক সরকারে বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এখন ধরেন লাইসেন্স আছে কত জানেন? আমদানি এই কীটনাশকের লাইসেন্স আছে 12,000 লাইসেন্স, উৎপাদনের লাইসেন্স, আমদানি আমদানি লাইসেন্স 12,000, 4,000 আছে এখন আবেদনকারী পেন্ডিং। সারা পৃথিবী মিলিয়ে বোধহয় 12,000 আপনি লাইসেন্সই সারা পৃথিবীতে পাবেন না।